আমি বলছি বাংলাদেশে যত ছেলেমেয়ে রয়েছে 45% ছেলেমেয়ের কোয়ালিটি রয়েছেই যে তারা আমেরিকাতে যেতে পারবে। এদের অলরেডি কোয়ালিটি বিল্ড আপ আছে, তারা জানে না, শুধু সেইটাকে কাজে লাগাইতে হবে। বাংলাদেশে বিসিএস পাশ করবার চেয়ে আমেরিকাতে পড়তে যাওয়াটা সহজ। বিসিএস পাশ করবার চেয়ে আইএলটিএস এক্সামে 7.5 পাওয়াটা সহজ। আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমরা একটা বিশাল বড় টপিক আলোচনা করব। আমরা যারা বাংলাদেশে থাকি স্টুডেন্ট, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কি আমেরিকা যেতে পারবো? আমাদের জন্য আমেরিকা যাওয়াটা কি সহজ? আপনাদের জন্যই আমার এই ছোট ভিডিওটা। আমি এখন মোটামুটি ব্রাসেলসের একটা পার্কে আছি। এখানেই পাশে অ্যাটোমিয়াম। যে কেউ ব্রাসেলসে যখনই ঘুরতে আসে তখন অ্যাটোমিয়ামে সে আসবেই। আর এমনিতেও ব্রাসেলস হচ্ছে পুরো ইউরোপের রাজধানী। সো এখানে থেকে কেন আমি আমেরিকা যাওয়ার পরামর্শ দিচ্ছি? জি, মেইনলি আমি হচ্ছে আমেরিকা যাওয়ার জন্য স্টুডেন্টদের উৎসাহ দিয়ে থাকি এবং আমার অনেক স্টুডেন্ট তারা আমেরিকাতেও রয়েছে। আমি আমার পার্সোনাল চয়েসের কারণে বেলজিয়াম রয়েছি। আশা করছি যে আমার যে টার্গেট রয়েছে সেটা ফুলফিল হয়ে গেলে আমিও আমেরিকা চলে যাব। এখন আসি আপনাদের প্রশ্নের উত্তরে। আমেরিকা যাওয়া আমাদের জন্য কতটা কঠিন অথবা কতটা সহজ? সত্যি কথা বলতে, আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হন না কেন, আপনার জন্য আমেরিকা যাওয়াটা অত্যন্ত সহজ। শুনলে অবাক হচ্ছেন? বাস্তবিক কথা হচ্ছে এটাই, যে আমেরিকা যাওয়াটা আপনাদের জন্য অত্যন্ত সহজ। শুধুমাত্র একটি জিনিসের আমাদের কমতি রয়েছে বা গ্যাপ রয়েছে, সেটা হলো ইনফরমেশন গ্যাপ। আমরা ঠিকঠাক ইনফরমেশন জানি না বিধায় আমাদের কাছে মনে হয় যে আমেরিকা যাওয়াটা না জানি কতটা কঠিন, কিন্তু বাস্তবিক অর্থে আমেরিকা যাওয়াটা অত্যন্ত সহজ। সো এই ভিডিওটা জুড়ে যদি আপনি সমস্ত কথাবার্তাগুলো খুবই ঠান্ডা মাথায় যদি শোনবার চেষ্টা করেন, তাহলে আমি আশা করব যে আপনার মনে হবে যে সত্যি সত্যি আমেরিকা যাওয়াটা সহজ। তাহলে এখন আসি যে আমেরিকা যাবার জন্য আমাকে কি কি করতে হবে, আমাকে প্রিপারেশন কিভাবে নিতে হবে। সো আমি কি আমেরিকা যেতে পারবো? উত্তর হচ্ছে অবশ্যই। আমেরিকা যাওয়াটা কি সহজ? উত্তর হচ্ছে অবশ্যই। আমেরিকা যে আমি পড়তে যাব, আমি কি সেলফ ফান্ডে যাব নাকি স্কলারশিপে যাব? উত্তর দুটোই। আপনি চাইলে স্কলারশিপ পেতে পারেন, আপনি চাইলে সেলফ ফান্ডেও যেতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রির স্টুডেন্ট, সো আমরা ম্যাক্সিমাম সময়ই চেষ্টা করব আমরা যেন ফুল ফান্ড স্কলারশিপ নিয়েই আমেরিকাতে পড়তে যেতে পারি। আমার আজকের এই পুরো ভিডিও জুড়ে যে গাইডলাইনটা থাকবে সেটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলবেন এবং আমেরিকাতে ফুল ফান্ড স্কলারশিপ সহই আপনি পড়তে যেতে পারবেন। সো তার ধারা অনুযায়ী পর্যায়ক্রমে আমি সবগুলো প্রশ্নের উত্তরই আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, আমি তো আমেরিকা যেতে চাই, তাহলে আমি কিভাবে আমার প্রিপারেশন শুরু করব? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার প্রিপারেশন শুরু করবেন আপনি আজকে থেকে। যখনই আপনি আমার এই ভিডিওটি দেখছেন তখন থেকেই আপনার প্রিপারেশনের স্টেপ শুরু হবে। এখন প্রিপারেশন, যেহেতু আমরা বিভিন্ন ক্যাটেগরির স্টুডেন্ট আছে, কার জন্য কিভাবে প্রিপারেশন নেব সেই বিষয়ে আমি বিস্তারিত বলছি। প্রথমত, আপনি যদি এখনও ব্যাচেলরে থেকে থাকেন, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4 বছরের যে কোনো লেভেলেই আপনি যদি ব্যাচেলরে থেকে থাকেন, তাহলে আপনার প্রিপারেশন এখনই শুরু করা উচিত। এবং আপনাকে মেইন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখন আপনাকে সিজিপিএ বাড়াইতে হবে। আপনার সিজিপিএ যে পর্যন্তই আছে না কেন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন, আপনার সিজিপিএকে আরেকটু হাই করার চেষ্টা করুন। তাহলে কি হবে, আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার রেঞ্জ বেড়ে যাবে। 2, আপনি যে সাবজেক্টেরই হন না কেন, স্টেম হন অথবা নন স্টেম হন, দ্যাট মিনস সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা হিস্ট্রি, জিওগ্রাফি, সামথিং লাইক দ্যাট, যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আপনার উচিত কিছু না কিছু রিসার্চ অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হওয়া। কমসে কম একটা পেপার পাবলিকেশনের চেষ্টা আপনাকে এখন করা এবং আপনার প্রফেসরের সাথে সুসম্পর্ক রাখা, যাতে করে আপনি তাদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার পেতে পারেন।
পরামর্শ তো আমি দিয়ে দিলাম, এখন এগুলো ফলো আমরা কেন করব সেটার জন্যই আমরা এখন আসবো আলোচনায়। ইউএসের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবার জন্যে এবং ফুল ফান্ড পাওয়ার জন্যে ক্রাইটেরিয়াগুলোকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এক ভাগ হচ্ছে রিকোয়ারমেন্ট, যেগুলো দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করবার জন্যে আপনাকে যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে, যেমন আমি আপনাকে সোজা বাংলায় বোঝাই, আপনি যখন ইন্টারমিডিয়েট পাশ করবার পরে ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েটে পড়বার জন্যে যখন অ্যাপ্লিকেশন করতে যান, তখন ওখানে লেখা ছিল যে আপনার এসএসসি এবং এইচএসসি দুটোর ফলাফলের যোগফল কমসে কম জিপিএ 8 হতে হবে। এখন সেটা যেভাবেই যোগ করে আপনাকে 8 হতে হয় হবে, তার মানে এটা হলো রিকোয়ারমেন্ট যেটা আপনাকে ফুলফিল করতে হবে, অর্থাৎ আপনি ওই পরীক্ষায় বসবার জন্য যোগ্যতা অর্জন করেছেন কিনা। ঠিক তেমনি আমেরিকার ইউনিভার্সিটিতে আপনি চান্স পাবেন কি পাবেন না সেটা পরের কথা, প্রথমত ওখানে অ্যাপ্লাই করতে হলে যে ন্যূনতম রিকোয়ারমেন্টগুলো দরকার ওইগুলো আপনার ফুলফিল হয়েছে কিনা, বাস। দেন এবার যখন আপনি ঢাকা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো আপনার ফুলফিল হলো, দেন আপনি এক্সাম দিলেন, রেজাল্ট আসলো, ক্রমানুযায়ী আপনি চান্স পেলেন। এখানেও প্রসেসটা সেম। এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আপনাকে কি করতে হয়েছে, মনে করেন যে 200 মার্কসের এমসিকিউ এক্সাম হয়েছে, তার ভিতরে আপনাকে 150 পেতে হয়েছে। আপনি যদি এর কম পান তাহলে আপনি অ্যাডমিট হতে পারেননি। ঠিক তেমনি আমেরিকাতে আপনার স্কুলগুলোতে অ্যাপ্লাই করার যোগ্যতা আপনার হলো, রিকোয়ারমেন্ট ফুলফিল হলো, কিন্তু আপনি স্কলারশিপ পাবেন কি পাবেন না তার জন্য অবশ্যই সমস্ত যে কোয়ালিফিকেশনসগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ভালো হতে হবে। এখন আমি ওই জিনিসগুলোকে আপনাদের সামনে সিম্পলিফাই করব। সো প্রথমে আসেন যে রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি লাগে, আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমত, আপনি যদি ব্যাচেলর 3rd ইয়ার কমপ্লিট করে থাকেন, আপনার হাতে যদি 3rd ইয়ারের রেজাল্ট পর্যন্ত এসে থাকে, তাহলে আপনি ওই 3rd ইয়ারের রেজাল্ট দিয়েই আমেরিকাতে পিএইচডির জন্যেই অ্যাপ্লাই করতে পারবেন। আমেরিকাতে মাস্টার্স করা অথবা বাংলাদেশ থেকে আপনার মাস্টার্স ডিগ্রি থাকা ম্যান্ডেটরি নয়। তার অর্থ আপনি ভালোভাবে বুঝেন, আপনার হাতে যদি 3rd ইয়ারের রেজাল্ট হাতে থাকে তার অর্থই হচ্ছে আপনি আমেরিকাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এখন অনেক জায়গায় সেমিস্টার সিস্টেম রয়েছে, 4 বছরে 8টা সেমিস্টার হয়। আপনার কাছে যদি 7টি সেমিস্টারের রেজাল্ট হাতে থাকে অথবা 6টিও যদি থাকে, তাহলেও আপনি আমেরিকাতে পিএইচডি অথবা মাস্টার্স উভয়ের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার এই সিজিপিএ আপনার হাতে যে রেজাল্ট রয়েছে সেটি কি পরিমাণ থাকা উচিত? যেহেতু আপনি আপনি জানেন পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলো আমেরিকাতে রয়েছে। আপনি যদি এখন আমেরিকাতে পড়তে যেতে চান তাহলে আপনার সিজিপিএ কি অবশ্যই ভালো হতে হবে। কিন্তু কতটা ভালো? যেহেতু আমেরিকাতে সব ধরনেরই স্কুল রয়েছে, টপ টিয়ারের ইউনিভার্সিটি থেকে শুরু করে লো র্যাঙ্ক পর্যন্ত ইউনিভার্সিটিগুলো আমেরিকাতে রয়েছে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে মিড র্যাঙ্ক টু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো যদি আপনি পড়তে যেতে চান, সেক্ষেত্রে আপনার সিজিপিএ অ্যাবভ 3.00 থাকতে হবে, এটা রিকোয়ারমেন্ট। তাহলে আপনার সিজিপিএ যদি 3.00 এর চেয়ে বেশি থাকে তাহলে আপনার চিন্তা করার আর কোনো কারণ নাই। কিন্তু আপনি যদি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে পড়তে যেতে চান, যেমন হার্ভার্ড, এমআইটি, ইয়েল, কর্নেল, এছাড়া আইভি লিগের ইউনিভার্সিটিগুলো, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ক্যালটেক, এরকম ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে যদি পড়তে যেতে চান, তাহলে এদের ওয়েবসাইটে লেখা রয়েছে যে আপনার সিজিপিএ ওরা যেটা অ্যাকসেপ্ট করে মিডিওকোর বা অ্যাভারেজ যেটা বলে, কম বেশি হতে পারে কিন্তু অ্যাভারেজ ওরা 3.70 বা 3.80 এর উপরে অ্যাকসেপ্ট করে। তো সেই হিসেবে আপনি যে ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট হন না কেন, আপনার সিজিপিএ যদি 3.70 এর উপরে থাকে, দ্যাট মিনস আপনি ধরেই নেন যে আপনি ওই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো হার্ভার্ড, এমআইটি, কর্নেল, ইয়েল, স্ট্যানফোর্ড, এই জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করার একটা যোগ্যতা আপনার হয়ে গিয়েছে।
সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে কি, সাহস থাকা, নিজের ভেতরে সাহস আনা। আপনার ভেতরে যদি আপনি এই সাহসটা আনতে পারেন, সেলফ কনফিডেন্সটা যদি আনতে পারেন যে আমি স্ট্যানফোর্ডে পড়তে যেতে পারবো, তাহলে আর আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি স্ট্যানফোর্ডেই পড়তে যেতে পারবেন, আপনাকে কেউ আর ঠেকানোর নাই। এখন শুধু আপনাকে ওই অনুযায়ী যে যে কোয়ালিফিকেশনগুলো দরকার ওগুলো আপনার ক্যারেক্টারের সাথে জড়াইতে হবে, দ্যাটস ইট। ওকে, তাহলে 1 নাম্বার হলো আপনার সিজিপিএ যদি 3 এর উপরে থাকে তাহলে সেটা আপনার জন্য এনাফ, আপনি মোটামুটি প্রথম ধাপ অতিক্রম করে গিয়েছেন। এখন কারোর সিজিপিএ 2.50 এর উপরে, এখন তিনি কি বলবেন, আমার জন্য কি তাহলে আমেরিকা যাওয়া যাবে না? অবশ্যই যাবে, তবে আপনার জন্য এখন পরিমাণটা কমে গেল। কেমন? মনে করেন ইউএস এর ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো যদি আমরা হিসেব করি তাহলে 440টা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে। এই 440টার প্রায় 350টা ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে লেখা আছে যে আপনার সিজিপিএ 3 এর উপরে হতে হবে। তাহলে বাকি যে 50 থেকে 100টা বা 120টা ইউনিভার্সিটি রইল, এই জায়গাগুলোতে আপনাকে এখন একটু খুঁজে দেখতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো অ্যাবভ 2.50 অ্যাকসেপ্ট করে। আপনি গুগলে যে কোনো সময় যদি লিখেন যে হুইচ ইউনিভার্সিটিস অ্যাকসেপ্ট অ্যাবভ 2.50 সিজিপিএ ফর মাস্টার্স অর পিএইচডি, দেখবেন যে আপনি কিছু লিস্ট অনায়াসে পেয়ে যাবেন। ওই লিস্টগুলো থেকে এখন দেখতে হবে যে আপনার সাবজেক্টগুলো ওই ইউনিভার্সিটিতে রয়েছে কিনা। তাহলে আপনার যদি অ্যাবভ 2.50 থাকে সেক্ষেত্রেও আপনি কিছু ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনার সিজিপিএ 3 এর উপরে থাকে। আর আপনি যদি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে ঢুকতে চান তাহলে আপনার সিজিপিএ অ্যাবভ 3.50 অথবা 3.70 আপনি রাখার চেষ্টা করেন। এটি 1 নাম্বার। 2, এখন আপনাকে আপনার একটা সিভি জমা দিতে হবে, কারিকুলাম ভিটা। তাহলে এই সিভিটা আমাদের দেশে যেমন প্রচলিত সিভি, এই পাশে কালার করা ওই পাশে ছবি দেওয়া রংচং করা, এরকম সিভিগুলো ইউএসএ পছন্দ করে না। আমি আমার এই ভিডিওতে আই বাটনে একটা লিংক দিয়ে দিব যে ইউএসএর জন্য একটা পারফেক্ট সিভি কিভাবে লিখতে হয়। আমার ইউটিউবে চ্যানেলে সুন্দর করে সিভি লেখার একটা ভিডিও দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নেবেন। হাতে কলমে আমি দেখিয়েছি কিভাবে কি করতে হবে। তো তারপর আমি এখানে বলছি সিভিতে কোনো রংচং থাকবে না, সিভিতে আপনার কোনো ছবি থাকবে না, ঠিক আছে? এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। সিভি সিম্পল আকারে হবে এবং 2 পেজের ভেতরে সিভি কমপ্লিট করার চেষ্টা করবেন। সিভিতে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আহামরি দেবার প্রয়োজন নাই। যদি আপনার ইউনিভার্সিটি বলে আপনাকে রেজিউমে দিতে হবে, অনলি দেন আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবার চেষ্টা করেন। আদারওয়াইজ সিভি মানে হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক ক্রেডিবিলিটি যেটা রয়েছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে আপনি চেষ্টা করবেন যে সিভিতে আপনার একাডেমিক রেজাল্টটাই, একাডেমিক যে রিসার্চ এক্সপিরিয়েন্স এটাকেই বেশি বেশি করে তুলে ধরবার জন্য। তাহলে আপনার সুন্দর একটা সিভি তৈরি হয়ে গেল, আপনার একটা সুন্দর সিজিপিএ রয়েছে। এর পরের ধাপ কি? এর পরের ধাপ হচ্ছে আপনি মাস্টার্সে যাবার আগেই ব্যাচেলরে আপনি একটা কি করেছেন, প্রজেক্ট ওয়ার্ক করেছেন। তো ওইটা কোনো একটা প্রফেসর অর্থাৎ আপনার সুপারভাইজারের আন্ডারে করেছেন। ওনার কাছ থেকে আপনাকে একটি রেকমেন্ডেশন লেটার নিতে হবে। এখন ইউএসএ রেকমেন্ডেশন লেটার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে 2 ধরনের হয়। এক, প্রফেসর আপনাকে প্রিন্টেড কপিতে সাইন করে দিয়েছে, বাস ওইটাই আপনি পিডিএফ করে আপলোড দিয়ে দিলেন। অথবা ম্যাক্সিমাম জায়গায় যে জিনিসটা হয়, ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবার সময় আপনাকে প্রফেসরের ইমেইল আইডি ওখানে দিয়ে দিতে হয়। ওই ইউনিভার্সিটি থেকে অটোমেটিকলি আপনার প্রফেসরের ইমেইলে একটা কোয়েশ্চেনার ফর্ম চলে যায়, যেখানে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয় আপনি কেমন স্টুডেন্ট, আপনার সঙ্গে তার কতদিনের পরিচয়, আপনাকে তিনি কিভাবে ইভ্যালুয়েট করেন, আপনার কোনো প্রবলেম সলভিং অ্যাবিলিটি কেমন, এই বিষয়ে যাবতীয় প্রশ্নগুলি ওখানে করা থাকে। আপনার প্রফেসরের সঙ্গে আপনাকে ইভ্যালুয়েট করেই প্রফেসর ওইটার ফর্মটা ফিল আপ করেই তিনি ওই ইউনিভার্সিটিতে আবার ফেরত দিয়ে দেবেন। সো সেই ক্ষেত্রে আপনার প্রফেসরকে আপনাকে জানিয়ে রাখা ভালো যে স্যার আমি অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, সো ওখান থেকে যদি রেকমেন্ডেশন লেটার আসে তাহলে আপনি কাইন্ডলি এটা একটু ফুলফিল করে দেবেন। তাহলে এটি হলো একটি রেকমেন্ডেশন লেটার। কিন্তু ইউএসএতে 3টি রেকমেন্ডেশন লেটার লাগে। তার অর্থ হচ্ছে আপনাকে আরও 2জন টিচারের সঙ্গে যোগাযোগ ভালো রাখতে হবে যিনি আপনাকে রেকমেন্ডেশন লেটার লিখে দেবেন, ফরম্যাট একই।
তাহলে আমি আবারও যদি রিক্যাপ করি, আপনার সিজিপিএ হাতে রয়েছে, 3rd ইয়ার পর্যন্ত রেজাল্ট, আর পরে অনার্স মাস্টার্স রইলে তো রইলই, সে তো আমি একটু পরে ডিসকাশনে আসব। তারপর হচ্ছে আপনার একটা সুন্দর সিভি রয়েছে, সিভি লেখার পুরো গাইডলাইন আমি বলেছি, আমার ইউটিউবে আর একটা ভিডিও লেখা আছে, সেখান থেকে দেখে নেবেন। দেন আপনার লাগবে হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এরপরে যেটা লাগবে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আপনাকে মোটামুটি 2 পেজ বা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, কেউ বলে দেয় যে 750 ওয়ার্ড, অথবা কেউ বলে দেয় যে 1000 ওয়ার্ড, কেউ বলে দেয় 1500 ওয়ার্ডের ভেতরে আপনাকে একটা এসে লিখতে হবে। এসেটা হচ্ছে নিজের পারপাস সম্পর্কে, সেটাকে আমরা বলছি স্টেটমেন্ট অফ পারপাস। এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি যদি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে যান, এখানে আপনার স্টেটমেন্ট অফ পারপাসের পাশাপাশি আরেকটা জিনিস চাইবে, সেটাকে বলে হচ্ছে এসে রাইটিং। এই এসেটা 2 ধরনের হতে পারে। এক, আপনার নিজের সম্পর্কে আলাদা গল্প লিখতে হতে পারে, অথবা আপনাকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হতে পারে। এটা ওই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্রাইটেরিয়াতেই লেখা আছে যে আপনাকে ওইটা কি লিখতে হবে। আদারওয়াইজ সবার জন্য, সব ইউনিভার্সিটিতে একটি কমন বিষয় হলো আপনার স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাসে আপনাকে যে বিষয়টি তুলে ধরতে হবে সেটি হচ্ছে আপনি কে, আপনার কি কি কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান, এই ইউনিভার্সিটিটা অ্যাকসেপ্ট কেন, এবং এর সাথে আপনার রিসার্চের কি সম্পর্ক রয়েছে। তার অর্থ হচ্ছে আপনার নিজেকেই সমস্তটা তুলে ধরবার জায়গাই হলো এই স্টেটমেন্ট অফ পারপাস। অথবা আপনার যদি সিজিপিএ কম থাকে, কোনো একটা ইয়ারে বা সেমিস্টারে আপনার সিজিপিএ কম হয়ে গিয়েছে, কেন কম হলো তার এক্সপ্লানেশনও আপনি এখানে দিতে পারেন। অথবা আপনি কোনো একটা রিসার্চ করেছেন, আউটস্ট্যান্ডিং ফলাফল আসছে, সেটা আপনি এখানে তুলে ধরতে পারেন, এবং সেই নিয়েই আপনি ফিউচারে কাজ করতে চান, এই বিষয়টাও আপনি সেখানে তুলে ধরতে পারেন। তাহলে এটি হলো স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস কীভাবে লিখবেন, কি কি লেখা উচিত, এ বিষয়েও আমার ইউটিউব চ্যানেলে পুরো বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, সুন্দর করে মাথা ঠান্ডা করে দেখে ফেলবেন এবং ওই অনুযায়ী লেখার চেষ্টা করবেন। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করি, খবরদার কপি করবার চেষ্টা করবেন না, কারোর থেকে কপি। দেখতে পারেন আপনি অনলাইনে অনেক রিসার্চ রয়েছে, আপনাদের ডিপার্টমেন্টের বা ইউনিভার্সিটি সিনিয়র ভাইরা তারা আমেরিকা গিয়েছে, অথবা আমাদের পেজেই অনেকগুলো স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি দেওয়া আছে। সো এগুলো থেকে আপনি দেখতে পারেন যে কী লেখা উচিত, কী ইনক্লুড করা উচিত, কিন্তু কপি করবেন না। যদি কপি করেন তাহলে আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আপনার এসওপিটা অবশ্যই ইউনিক হতে হবে। এরপরে রিকোয়ারমেন্ট হলো, আপনি যেহেতু বাংলা ভাষাভাষী স্টুডেন্ট, আর আপনি যখন আমেরিকাতে যাবেন সেখানে আপনার টিচিং এবং যে রাইটিং সমস্ত এক্সপিরিয়েন্সটা ইংরেজিতে হবে। সো আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি ইংরেজি ভালো বলতে, পড়তে, লিখতে এবং শুনতে পারেন, এই 4টা গুণ আপনার আছে কিনা। এর জন্যে আপনাকে হয় আইএলটিএস অথবা টোফেল এক্সামটি দিতে হবে। সো আমেরিকাতে আপনি যে ইউনিভার্সিটি আপনার টার্গেটেড ইউনিভার্সিটি, সেখানে যদি আইএলটিএস অ্যাকসেপ্ট করে তাহলে তো অসুবিধা নাই, আপনি সুন্দর করে আইএলটিএস এক্সাম দিলেন। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনার আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, টোফেল অ্যাকসেপ্ট করে। সো এই জিনিসটাও আপনাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। তাহলে সেখানে যদি টোফেল চেয়ে থাকে তাহলে আপনাকে টোফেলই এক্সাম দিতে হবে। আদারওয়াইজ যদি আইএলটিএস চেয়ে থাকে সেক্ষেত্রে আপনি আইএলটিএস সাবমিশন করলেও হবে। এখন এখানে কত মার্কস রাখতে হবে? নর্মালি আমাদের দেশের ছেলে মেয়েদের একটা কমন মিসকনসেপশন হচ্ছে আইএলটিএস এক্সামটা না জানে কতটা কঠিন। সত্যি কথা বলতে, আমি বায়োলজির স্টুডেন্ট, আমি আপনাদেরকে বলছি, আমরা ব্রেনকে যে সিগন্যাল দেই ওই অনুযায়ী সব কিছু রেগুলেটেড হয়। ওকে, আমরা যদি সিগন্যাল দেই যে আইএলটিএসটা খুব কঠিন, তাহলে আপনার কাছে অবশ্যই আইএলটিএস কঠিন হয়ে যাবে। আর আপনি যদি সিগন্যাল দেন যে না আমি পারবো, ওই যে প্রথমে বলেছিলাম যে আপনাকে সেলফ কনফিডেন্স, এটা আপনার নিজেকেই বিল্ড আপ করতে হবে, এবং আইএলটিএস এক্সামটা আপনার জন্য সহজ, তাহলে অবশ্যই আপনার জন্য আইএলটিএস এক্সামটি সহজ হয়ে যাবে। সো আইএলটিএসে কীভাবে ভালো করবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও ফ্রি একেবারে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আশা করি গাইডলাইনগুলো ফলো করলে আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন। এরপর আসেন, যেহেতু আমাদের দেশের পড়াশোনা এবং আমেরিকার পড়াশোনা দুটো কিন্তু একরকম না, এবং আমাদের প্রফেসরদের ইভ্যালুয়েশন এবং ইউএসের প্রফেসরদের ইভ্যালুয়েশন একরকম না। সো এই জায়গাতে সমতা আনার জন্যে কিছু কিছু ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি না,
কিছু কিছু ইউনিভার্সিটি তারা বলে কি তোমার যে ট্রান্সক্রিপ্ট রয়েছে এটাকে ইভালুয়েট করাইতে হবে। সো হতে পারে সেটা ইসিই অথবা হতে পারে সেটা ডাব্লিউইএস ইভালুয়েশন। এখন এটা তোমাকে ওই ইউনিভার্সিটির ওয়েব পেজ থেকে দেখতে হবে। যদি তুমি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাও, সেখানে যদি ওএস ইভালুয়েশন চায় তাহলে তোমাকে ওএস ইভালুয়েশন করাইতে হবে তোমার ব্যাচেলরের রেজাল্ট, অথবা সেখানে যদি ইসিই ইভালুয়েশন চায় তাহলে তোমাকে ইসিই ইভালুয়েশন করাইতে হবে। আদারওয়াইজ তোমার ট্রান্সক্রিপ্ট যেমন রয়েছে সেটা দিয়েই তুমি কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। এখন আসেন আমার কি করা উচিত। আমার ফেসবুক যে পেজ রয়েছে জিআরই বাংলা টার্গেট 330+, এখানে যদি আপনি ওএস ইভালুয়েশন লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে আমি সুন্দর করে একটা ছবি শেয়ার করে রেখেছি যেখানে 36টা ইউনিভার্সিটির মতো নাম আছে যেগুলো ওএস অ্যাকসেপ্ট করে। যদি আপনি ওএস না করাইতে চান তাহলে এই ইউনিভার্সিটিগুলো আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দেন, আর যদি ওএস করাইতে চান তাহলে আপনি এই ইউনিভার্সিটিগুলোর জন্য ওএস ইভালুয়েশন করাইতে পারেন। এইখানে একটু ছোট একটা টোটকা দিয়ে দেই, সেটা হচ্ছে আমি ওএস কেন করাবো। দেখেন ওএস করানোর একটা বড় রকমের একটা ফজিলত আছে। সেটা হচ্ছে কি আপনি যেমন ওএস করানোর ঝামেলা নিতে চাচ্ছেন না, এরকম অনেকেই রয়েছে যারা ওএস করানোর ঝামেলা নিতে চাচ্ছে না। তার অর্থ হচ্ছে ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন কম হচ্ছে। তো এখানেই হচ্ছে চালাকি। তাহলে আপনার কি করা উচিত, আপনার ওএস ইভালুয়েশন করিয়ে ফেলা উচিত। করিয়ে দেন আপনি ওই ইউনিভার্সিটিগুলো যখন অ্যাপ্লাই করবেন আপনার প্রতিযোগী কম, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটিটা বেড়ে গেল। জাস্ট এই জিনিসটা আপনাকে একটা টোটকা দিলাম, এটা মাথায় রাখবেন। এরপরে আসেন যখন আপনার আইএলটিএস জমা দেওয়া হয়ে গেল, ওএস ইভালুয়েশন হলো, আরেকটা বিষয় হচ্ছে অনেক ইউনিভার্সিটিগুলো সেম, যারা ওএস ইভালুয়েশন করাক অথবা না করাক, তারা আপনার ভেতরে কতটা লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল রিজনিং করার অ্যাবিলিটি রয়েছে কিনা এটা যাচাই করবার জন্য একটা ওয়ার্ল্ড ওয়াইড টেস্ট রয়েছে, সেটা হচ্ছে জিআরই। অথবা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য জিম্যাট। তবে এখন অনেক বা অধিকাংশ ইউনিভার্সিটিগুলো তারা জিম্যাটের পরিবর্তে জিআরইও অ্যাকসেপ্ট করছে। তো বাংলাদেশে যেহেতু ভালো কোনো কোচিং সেন্টার নেই যেখান থেকে জিম্যাটের প্রিপারেশন নেওয়া যায়, সেক্ষেত্রে আপনার জিআরইর প্রিপারেশনটা নিতে পারেন। এখন আমরা জিআরই কেন দিব, ওই যে মনে করেন যে আপনার একটা সেলের সিজিপিএ রয়েছে 3.50, আপনার সিজিপিএ 3.25, এই গ্যাপটাকে পূরণ করার জন্য জিআরই। আপনার যে কোনো কারণে ইউনিভার্সিটি লাইফে আপনার সিজিপিএ কমে যেতে পারে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমরা আপনার সবাই জানি, হয়তোবা টিচারদের সঙ্গে কোনো ঝামেলার কারণে আপনার রেজাল্ট কমে গিয়েছে। সো আপনি নিজেকে প্রুফ করেন একটা জিআরই স্কোর দিয়ে যে না, আমার রিজনিং করার অ্যাবিলিটি রয়েছে, আমার ভালো রেজাল্ট করার অ্যাবিলিটি রয়েছে, এই যে জিআরই স্কোর তার প্রুফ। এখন আপনাকে আমি দুটো জিনিস বলেছিলাম, এক হলো রিকোয়ারমেন্ট যেগুলো নিয়ে আমি এখন পরপর আলোচনা করে যাচ্ছি, আরেকটা হলো আমি স্কলারশিপ পেয়েই যাব তার ভেতরের যোগ্যতাগুলো কি কি। তার ভেতরে একটা হলো এই জিআরই। আপনার জিআরই স্কোর যত বেশি থাকবে আপনার ফান্ড পেয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আমি বেলজিয়ামে থাকি, বেলজিয়ামে আসার আগেই আমি যখন বাংলাদেশে থাকতে জিআরই পড়াইতাম তখন আমার কাছে মোটামুটি ইন্ডিয়া, চায়না, নরওয়ে, ইউএসএ সহ আরও মালয়েশিয়া সহ আরও কিছু দেশ থেকে বাংলা ভাষাভাষী স্টুডেন্ট তারা আমার কাছে জিআরই পড়তো। সো মেইনলি ইউএসএ যারা পড়তো ওদেরকে আমি মেইনলি জিজ্ঞাসা করতাম যে বাংলাদেশে একটা রব আছে যে জিআরই তোমার প্রয়োজন নাই, সো তুমি ইউএসএ থেকেই কেন আবার জিআরই প্রিপারেশন নিতে যাচ্ছ। সো এই জায়গার উত্তরটা হচ্ছে সবচেয়ে মজার, কারণ তারা জানে যে ফুল ফান্ড স্কলারশিপ পেতে হলে জিআরই কতটা জরুরি, এবং এই জিআরইর কারণে আপনার ফান্ডের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। রিসেন্টলি আমি যদি একটা এক্সাম্পল দেই, আমার একজন স্টুডেন্ট বনি আমিন নাম করে আমেরিকাতে আছে, ও আরেকজন বন্ধু সহ আমার কাছে অ্যাডমিট হয়েছে। সো ও বলছে ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের, ওর একজন নেপালি ফ্রেন্ড যে জিআরইতে স্কোর করেছে 325, সেই ছেলেটা $32,000 ফান্ড পেয়েছে বাৎসরিক। অথচ ওরই ব্যাচমেট যে বন্ধু সে অনেক ভালো স্টুডেন্ট, তারপরও সেই মেয়েটা ফান্ড পায়নি। তাহলে ফারাকটা হলো একটা জিআরই স্কোর।
তো তারা এটা বুঝেছে, দ্যাটস ওয়াই তারা এখন জিআরই প্রিপারেশন নিচ্ছে, যে এখন আমি জিআরই প্রিপারেশন নিয়ে দেন আমি অ্যাপ্লাই করব পিএইচডির জন্য, যাতে আমি একটা ফুল ফান্ড পেতে পারি। তো এই জন্যেই জিআরই প্রিপারেশনটা নেওয়া উচিত। আপনার যত ধরনের গ্যাপ রয়েছে ওই গ্যাপগুলোকে ফুলফিল করার জন্য অ্যাবভ 320 এর চেয়ে বেশি একটা জিআরই স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনাকে ওভারঅল ফান্ড এনে দিবে। তাহলে এখন যদি আপনার পুরো রিকোয়ারমেন্টগুলোকে আমি যদি একত্রিত করি, তাহলে এক হচ্ছে আপনার সিজিপিএ, যেটা অ্যাবভ 3 থাকতে হবে। 2, আপনার যদি ওএস ইভ্যালুয়েশন ইউনিভার্সিটি হয় তাহলে আপনি ওএস ইভ্যালুয়েশন করাবেন, আর যদি না হয় তাহলে ওএস ইভ্যালুয়েশন করানোর দরকার নেই। ওকে। 3, আপনার একটা সুন্দর সিভি। ওকে। 4, আপনার প্রফেসর থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে, এবং এটা হচ্ছে 3টি নিতে হবে। 5, আপনাকে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এটা সুন্দর করে লিখতে হবে। 6 নাম্বার অপশন যেটা, সেটা হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। সেটা হতে পারে আইএলটিএস অথবা সেটা হতে পারে হচ্ছে টোফেল। 7, আপনার যে ক্যাপাবিলিটি রয়েছে লজিক্যাল রিজনিং করার, এবং আপনি যে ভালো স্টুডেন্ট, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে ইউএসের কোয়ালিফিকেশনের সঙ্গে মিল রয়েছে কিনা, এর জন্য আপনাকে একটা টেস্ট দিতে হয়, সেটা হচ্ছে জিআরই, এবং জিআরইতে আপনাকে একটা ভালো স্কোর আনতে হবে। এই জিনিসগুলো যদি আপনি সব কিছু সহ রেডি থাকে, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে কখন অ্যাপ্লাই করব এবং কখন আমি চান্স পাবো। মূলত আমেরিকাতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ক্লাস শুরু হওয়া পর্যন্ত টোটাল 1 বছর সময় লেগে যায়। কিভাবে? এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি। তারা সবচেয়ে বেশি ফান্ড দিয়ে থাকে হচ্ছে ফল সেশনে। তাহলে আপনাকে টার্গেট করতে হবে আপনি যেন ফলে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এখন এটা 2024 সাল, এখন তো ফলের সুযোগ নাই, তাহলে আপনাকে টার্গেট নিতে হবে 2025-এর ফলে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে 2025-এর ফলের জন্যে, অর্থাৎ তখন ক্লাস শুরু হবে হচ্ছে আগস্টে, 2025-এর আগস্টে। তাহলে এখন কখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে? ওদের অ্যাপ্লিকেশন পোর্টালগুলো টপ র্যাঙ্ক থেকে শুরু করে যাই বলেন না কেন, অধিকাংশই শুরু হয়ে যায় সেপ্টেম্বর থেকে। তবে টপ কিছু ইউনিভার্সিটি যেমন আপনার হার্ভার্ড, এমআইটি, এই জিনিসগুলো অগাস্টেই ওপেন হয়ে যায়। তো আপনি যদি হার্ভার্ড, এমআইটি, কর্নেল, ইয়েল এগুলোতে অ্যাপ্লাই করতে না চান, বা ওই রকম সিজিপিএ যদি আপনার না থাকে, তাহলে আপনি সেপ্টেম্বরকে আপনাকে ধরতে পারেন। এবং এইখানে আপনাদের একটা কমন মিসকনসেপশন দূর করে দেয়, সেটা হচ্ছে যে ডেডলাইন। আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার ডেডলাইন ম্যাক্সিমামগুলোই শেষ হয়ে যায় হচ্ছে নভেম্বরের 30, ডিসেম্বর 1, ডিসেম্বর 15, ডিসেম্বর 31, জানুয়ারি 1, জানুয়ারি 15, এর ভেতরেই সবগুলো ডেডলাইন শেষ হয়ে যায়। তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন শেষ হয়ে যায় আপনার ডিসেম্বরের 1 তারিখে। এখন কিছু কিছু ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত থাকে। ওই ইউনিভার্সিটিগুলো তো আর ভালো কোয়ালিটির ইউনিভার্সিটি নয়, আপনাকে ভালো রকমের ফান্ডও তারা প্রোভাইড করবে না। এখন এইখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আমেরিকার একটা কমন সিস্টেম হলো আগে আসলে আগে পাবেন, সোজা হিসেব। তার অর্থ হচ্ছে আপনি যদি আর্লি অ্যাপ্লাই করেন, আপনাকে আর্লি ইভালুয়েশন করবে। এমন না যে ইভালুয়েট করে আপনাকে বাদ দিয়ে দেবে। যদি আপনার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তারা অবশ্যই অবশ্যই আপনাকে ফান্ড দিয়ে দেবে, এবং সেক্ষেত্রে আগে অ্যাপ্লাই করাটাই সবচেয়ে বেশি ভালো। এজন্যে আপনি যখনেরই স্টুডেন্ট হন না কেন, আপনার প্রিপারেশন রাখা উচিত যে আপনি সেপ্টেম্বর অথবা অক্টোবর এর ভেতরেই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে দেন অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। নর্মালি ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অ্যাপ্লিকেশন ফিগুলো ডিফারেন্ট হয়। কোথাও $25 থেকে শুরু করে $150 পর্যন্ত রেঞ্জ হয়ে থাকে। সো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনি দেখেন যে আপনার ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফিটা কত। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, যদি আপনার অ্যাপ্লিকেশন ফি আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ওদেরকে অ্যাপ্লাই করতে পারেন যে আমার অ্যাপ্লিকেশন ফি দেওয়ার কোনো সামর্থ্য নাই, তাহলে আমাকে যদি তোমরা এটা ওয়েভ করে দাও, এটা আমার জন্য খুবই ভালো হয়। তখন ওরা আপনার প্রোফাইল ইভালুয়েট করে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভ করে দিতে পারে। এবং এখানে একটা মজার বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই আর্লি যখন অ্যাপ্লাই করতে যাবেন, অনেক ইউনিভার্সিটিগুলো আর্লি একটা ডেডলাইন দিয়ে থাকে, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় না।
তার অর্থ হচ্ছে আপনি যদি আগে থেকে ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলো একটু ঘেটে দেখে রাখেন, তাহলে আপনি জেনে গেলেন যে এই ইউনিভার্সিটিগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফি এর তেমন কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ আপনাকে দিতেই হবে না, আপনি ফ্রি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য যে জিনিসগুলো, সেগুলো আমি বললাম। এখন আসেন, আপনি ওখানে অ্যাকসেপ্টেড হবেন এবং ফুল ফান্ড পাবেন, তার জন্যে আপনার এই অ্যাপ্লিকেশনের ভেতরে কি কি থাকা উচিত ছিল। তো এর আগে আমি একটু ক্লারিফাই করি। আমি যেমন ভিডিওর শুরুতে বলেছি যে আপনার যদি 3rd ইয়ার পর্যন্ত রেজাল্ট থাকে তাহলে তো ওকে। সো আপনার হাতে যদি 4th ইয়ারের রেজাল্ট থাকে, দ্যাট মিনস ফুল ব্যাচেলরের রেজাল্ট, তাহলেও আপনি মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি মাস্টার্স এখন রানিং থাকে তাহলেও আপনি আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মাস্টার্স বাংলাদেশ থেকে ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে তাহলেও আপনি আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি মাস্টার্স বা ব্যাচেলর কমপ্লিট করার পরে জব করছেন এবং এখন আপনার একটা এডুকেশনাল গ্যাপ তৈরি হয়ে গেছে, এই গ্যাপ 0 দিন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যদি হয় আপনি জব করছেন, তা হইলেও আপনি আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতে পারবেন। ভালো করে শুনেন আবার, আপনার যে গ্যাপ, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, এই গ্যাপ যদি 0 দিন থেকে শুরু হয়ে 40 বছর পর্যন্ত হয়, দেখা গেল আপনি সার্ভিস করছেন 40 বছর, এখন এসে আপনি পিএইচডি করতে যাচ্ছেন, চলবে, কোনো অসুবিধা নাই। তার অর্থ হচ্ছে ইউএসএতে এই যে স্টাডি গ্যাপ, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু এই সময়টাতে আপনি কি করেছেন তার একটা প্রুফ আপনাকে দিতে হয়। তাহলে সেই জায়গাগুলোতে কি কি করতে হবে যার কারণে আপনি অ্যাকসেপ্টেড হবেন, এখন ওই জিনিসগুলো আমি আপনাদেরকে জানাবো যে কি কি করা উচিত ছিল, যা করলে আপনি ফুল ফান্ড স্কলারশিপটা পাবেন। তাহলে এখন আসেন, সেই সিজিপি দিয়েই শুরু করতে হবে। তাহলে অবশ্যই আপনার সিজিপিএ ভালো রাখার চেষ্টা করতে হবে। 3 এর যত বেশি হবে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেড়ে গেল। এর কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই যে আপনার বন্ধুর সিজিপি আছে 3.25, আপনার সিজিপি আছে 3.75, আপনি চান্স পেলেন না, আপনার বন্ধু পেয়ে গেল 3.25 নিয়ে, কীভাবে? তার ওভারঅল কোয়ালিফিকেশনটা ভালো হয়েছে। দ্যাট মিনস আমি এখন যে জিনিসগুলো বলতে যাচ্ছি সব জিনিসগুলো খাতায় সুন্দর করে নোট করে আপনার যত জায়গায় গ্যাপ রয়েছে ওই গ্যাপগুলো আপনি এখন পূরণ করবার চেষ্টা করবেন। তাহলে সিজিপিএ যেটা হয়ে গিয়েছে এটা তো আর চেঞ্জ করার কোনো সুযোগ নাই, বাকি জায়গাগুলো এখন আপনাকে পূরণ করতে হবে। তাহলে বাকি জায়গাগুলোর সিজিপিএ এর পরে যেটা আসে সেটা হলো সিভি। তাহলে একটা সিভিতে কোন কোন জিনিসগুলো অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে আমি তুলি। তাহলে একটা সিভিতে আপনাকে যেটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স। আপনার কোনো ধরনের রিসার্চ এক্সপেরিয়েন্স রয়েছে কিনা, বাংলাদেশে আপনি টিএআরএ কোথাও পেয়েছেন কিনা, এবং আপনার কোনো রিসার্চ পাবলিকেশন রয়েছে কিনা, কোনো কনফারেন্স পাবলিকেশন রয়েছে কিনা, 6 মাস আপনি কোথাও ইন্টার্নশিপ করেছেন কিনা, আপনার ডিপার্টমেন্টে আপনি কি কি জিনিসগুলো ল্যাবে শিখেছেন, এগুলো সব আপনার রিসার্চ এক্সপেরিয়েন্সের ভেতরে চলে আসবে। তাহলে এই রিসার্চ এক্সপেরিয়েন্সটা আপনি যত বেশি এনরিচ করতে পারবেন, অন্য স্টুডেন্ট থেকে আপনার ফারাক এখানে তৈরি হবে। তাহলে কোথায় ফারাক তৈরি হবে? রিসার্চ এক্সপেরিয়েন্সে, জব এক্সপেরিয়েন্স না, রিসার্চ এক্সপেরিয়েন্স, ভালো করে মনে রাখবেন। এর পরের বিষয়টা আসেন, সেটা হচ্ছে আপনারা যারা ভালো স্টুডেন্ট আছেন, আবার ক্লাসের ভেতরে কিছু মন্দ স্টুডেন্টও থাকে। তো দেখা যাচ্ছে যে কিছু ছেলে মেয়ে সারাদিন নানা রকম ক্লাব করছে, ব্যাড ক্লাব না, যেমন বৃক্ষরোপণ, স্ট্রিট চাইল্ডদের জন্য উপকার করছে, ব্লাড ডোনেশনের ক্ষেত্রে রয়েছে। এইটার গুরুত্ব অনেক বেশি আমেরিকাতে একটা স্কলারশিপ পাওয়ার জন্য। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে যদি আপনি দেখাতে পারেন যে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি ছিল, তাহলে এটা আপনার জন্য একটা ভীষণ রকমের প্লাস পয়েন্ট। তো আপনাদেরকে আমি এই জিনিসটি এখনই বলবো, আপনি যে লেভেলেরই হন না কেন, ব্যাচেলর, মাস্টার্স অথবা জব, যে লেভেলেই থাকেন না কেন, সোশ্যাল ওয়ার্কিংয়ের কোনো একটা সেক্টরে আপনি কোনো এক সময় প্রেসিডেন্টকালীন দায়িত্ব পালন করেছেন এবং আপনি সমাজের কিছু ভালো কাজ করেছেন, এটার অথেন্টিক ক্রেডিবিলিটি ম্যানেজ করার চেষ্টা করেন।
এটা আপনার সিভিতে একটা সুন্দর একটা জায়গা তৈরি করবে আপনার ওখানে ফান্ড পাওয়ার জন্য। এইখানে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে আপনি কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা। তবে এই স্কলারশিপ পাওয়াটা এতটা আহামরি গুরুত্বপূর্ণ বিষয় নয় যেটা আপনার বন্ধুর থেকে আপনাকে ফারাক করে দেবে। যেমন আপনি এনএসটি ফেলোশিপ পেয়েছেন, আপনার আরেকজন বন্ধু এনএসটি ফেলোশিপ পায় নাই, সো এইখানে আপনার আহামরি ফারাক তৈরি হবে না, কিন্তু এখানে আপনার একটা প্লাস পয়েন্ট তৈরি হবে। ওকে, আপনি আপনার ব্যাচেলর, মাস্টার্স এই জায়গাগুলোতে যে স্কলারশিপ বা অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন সেই জিনিসগুলো আপনি আপনার সিভিতে উল্লেখ করবেন। অবশ্যই আপনার প্রিভিয়াসলি 5-এ 10-এ কী কী পেয়েছেন এগুলো উল্লেখ করার কোনো দরকার নাই। এবং আরেকটা মিসকনসেপশন, সিভিতে আপনারা এসএসসি এইচএসসিতে কী ছিল সেগুলো উল্লেখ করেন, খবরদার এগুলো উল্লেখ করবেন না। এবং সবসময় সিভিতে আপনার লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আগে দিবেন। যদি আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি প্রথমে মাস্টার্স, দেন ব্যাচেলর। আপনার যদি মাস্টার্স না হয়ে থাকে তাহলে অনলি ব্যাচেলর, এসএসসি এইচএসসি অ্যাড করবার কোনো প্রয়োজন নাই। ওকে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এরপর সিভিতে আমরা একটা কমন ভুল কাজ করে থাকি, সেটা হলো যে আমরা এখানে রেফারেন্স দিয়ে দেই। নর্মালি আপনার এখানে রেফারেন্স দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই, রেফারেন্স না দিলেও আপনার খুব সুন্দর করেই চলবে। তাহলে একটা সিভিতে এই জিনিসগুলোর পাশাপাশি আর একটা, যেটা আমি স্পেশাল টোটকা দিচ্ছি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হলো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, এক্সাম্পল দেই আপনাকে, আপনি ইউনিভার্সিটি অফ আরকানসাসে বায়োমেডিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করছেন। আপনি ওদের ওয়েব পেজে যাবেন, যে দেখবেন যে ওদের কারেন্ট রিসার্চ কি কি নিয়ে চলছে, তখন আপনার সিভিতে আপনি ওইগুলো আপনার রিসার্চ ইন্টারেস্ট দেবেন এবং ওই রিলেটেড আপনার কোয়ালিফিকেশন রয়েছে কিনা সেইখানে আপনি আপনার স্কিলগুলো অ্যাড করবেন। যখনই আপনার ইউনিভার্সিটি চেঞ্জ হলো, এখন মনে করেন আপনি অ্যালাবামা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, সেম বায়োমেডিক্যাল সায়েন্স, কিন্তু এদের এখানে রিসার্চ ওদের ওখানে রিসার্চের সঙ্গে মিল নেই। তার অর্থ এখানে যখন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনার সিভিটা চেঞ্জ হবে। এই সিভিতে রিসার্চ এক্সপেরিয়েন্স বা রিসার্চ ইন্টারেস্ট এবং আপনার স্কিল, ওই ইউনিভার্সিটিতে ওরা কী নিয়ে রিসার্চ করছে সেই জিনিসগুলোই আপনি এখানে অ্যাড করবেন। তার অর্থ আপনার প্রত্যেকটি ইউনিভার্সিটি অনুযায়ী আপনার সিভি, আপনার এসওপি চেঞ্জ হবে। এই একটি বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার চান্স পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। অথবা যদি একই সিভি সব জায়গায় দিতে থাকেন তাহলে তো ওদের সঙ্গে আপনার মিল হওয়ার পসিবিলিটি কমে গেল, সো আপনার অ্যাকসেপ্টেন্স বা ফান্ড পাওয়ার পসিবিলিটি সেটাও কমে গেল। তাহলে এই একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনার সিভির পার্টটি ওকে হলো, কিন্তু এখানে একটি জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে কন্টিনিউইং এডুকেশন। এবং এটার গুরুত্ব যে কতটা বেশি এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। যে ছেলেটার এডুকেশন গ্যাপ রয়েছে, তাহলে তিনি কিভাবে প্রুফ করবেন যে আমি এখনও পড়াশোনা করতে আগ্রহী? তার জন্য পরামর্শ হচ্ছে অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন কোর্সেরা, ইডিএক্স, এরকম ওয়েবসাইটগুলোতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, সেটা হার্ভার্ড, এমআইটি, কর্নেল, ইয়েল, আমার পাশের দেশ ডেনমার্কের ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি কেইউ লোভেন, এরকম বা চায়নার পেকিং ইউনিভার্সিটি, এরকম অনেক ভালো ভালো ইউনিভার্সিটি প্রফেসরদের কোর্স রয়েছে। কিছু কোর্স রয়েছে ফ্রি, আবার কিছু কোর্স রয়েছে পেইড। তো পেইডের ক্ষেত্রে এখানে সিস্টেম হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন যে আসলে এত টাকা ফি দিয়ে পড়বার মতো অ্যাবিলিটি আমার নাই, আপনি যদি ওদেরকে এই ফি ওয়েভ করার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি 75% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। তার অর্থ আপনার যদি কোনো কোর্সের ফি হয়ে থাকে $100, সেক্ষেত্রে আপনি মাত্র $25 দিয়ে, মানে 3000 টাকা দিয়েই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন।
তাহলে আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট, হতে পারে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, হতে পারে আপনি আর্টস বা হিস্ট্রির স্টুডেন্ট, যারই স্টুডেন্ট হন না কেন, আপনার সাবজেক্ট রিলেটেড অথবা আপনি যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্ট রিলেটেড আপনি কোর্সগুলো করে ফেলুন। এই কোর্সগুলো করবার ফলে আপনার কি হবে, আপনার সিভিটা এনরিচ হবে এবং অ্যাডমিশন কমিটিতে যারা বসে আছে তারা দেখবে যে আপনি আসলে তাদের কাছে পড়বার জন্য কতটা আগ্রহী, যার কারণে আপনি অনেকগুলি কোর্স কমপ্লিট করেছেন। এবং এটা অত্যন্ত জরুরি, আপনার যে কতটা ভ্যালু অ্যাড করে এই কোর্সেরা বা ইডিএক্স এর কোর্সগুলো অকল্পনীয়। আপনার অন্য একজন স্টুডেন্টের সঙ্গে আপনার এখানে বিশাল বড় একটা ফারাক তৈরি হয়ে যাবে শুধুমাত্র এই কোর্সেরা বা ইডিএক্স থেকে কিছু কোর্স করবার কারণে। সো আমি সবাইকে সাজেস্ট করব 3 মাস হোক বা 6 মাস হোক যে কোর্সগুলি রয়েছে এগুলো আপনি কমপ্লিট করে ফেলেন। এবং এখানে একটা এক্সট্রা উপদেশ হচ্ছে, আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন আপনার একটু স্কিল বিল্ড করা উচিত। স্কিল বিল্ড বলতে আপনার কম্পিউটারে কিছু জিনিসে পারদর্শী হও, যেমন আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই বিষয়গুলোতে আপনার পুরোটা ধারণা রাখা উচিত। সো এই বিষয়ে আপনি অবশ্যই ধারণা রাখবেন। তারই পাশাপাশি কিছু ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন বা আর বা পার্ল বা শুধুমাত্র পাইথন এবং আর শিখলেই চলবে, এই দুটো ল্যাঙ্গুয়েজ আপনি শিখে ফেলেন। এবং স্ট্যাটিস্টিক্যাল যে সফটওয়্যারগুলো আছে যেমন আইবিএম, এসপিএসএস, এই জিনিসগুলো আপনি শিখেন। এটা আপনার জন্য কতটা ভ্যালু অ্যাড করবে অকল্পনীয়। কারণ আপনি যখন পিএইচডিতে রিসার্চের কাজে যাবেন এই জিনিসগুলোর অ্যাপ্লাই আপনাকে করতে হবে। সো এটা যখন আপনি বিফোর হ্যান্ডে শিখে রাখবেন এটা আপনার জন্য একটা বিশাল বড় প্লাস সাইন। সো আমি বলবো নিজে থেকে এই সমস্ত অনলাইনের ওয়েবসাইটগুলোতেই আপনি এই বিষয়ে বিস্তারিত কোর্স পেয়ে যাবেন। সো সবচেয়ে বেশি ভালো হয় নিজের জন্য এই স্কিল বিল্ডগুলো যদি আপনি করে ফেলেন, এখনও সময় আছে, আপনি নিজেকে এই জায়গাগুলোতে প্রিপেয়ার করুন। তাহলে সিভি এর পরে প্রফেসরদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এখন আপনাকে যে স্টুডেন্ট যেমনই বলুক না কেন, কেউ বলল আরে ও তো অমুক টিচারের পা চাটে বা তেল দেয়, দেখেন ভাই এই জিনিসগুলো আপনার কানে নেবার কোনো প্রয়োজন নাই। ক্যারিয়ার আপনার, আপনার বন্ধুর না, যে আপনার সমালোচনা করছে তার না, ক্যারিয়ার আপনার। স্যারকে যদি তেল দিতে হয় দেন, স্যারকে যদি, আমি আবারও বলছি, তেল দিতে হয় আপনি তেল দেন। কারণ ক্যারিয়ার আপনার, লাইফ আপনার, ইনকাম হবে আপনার, সংসারে সুখ শান্তি হবে আপনার। ঠিক আছে? সো স্যারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন যাতে করে আপনি সুন্দর ভালো কিছু রেকমেন্ডেশন লেটার নিতে পারেন। এরপরে আসেন, সাধারণত মাস্টার্স বা পিএইচডিতে আইএলটিএস স্কোর 6.5 লাগে। কিন্তু আমি বলবো যেহেতু আপনি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা ব্যাচেলর লেভেল কমপ্লিট করছেন যেখানে আপনি পুরো ব্যাচেলরের পড়া ইংরেজিতে পড়ছেন, আপনার উচিত 7.5 অ্যাটলিস্ট পাওয়া, আপনার উচিত। সেই হিসেবে তাহলে আপনাকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। আমি এইখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, বাংলাদেশে বিসিএস পাশ করবার চেয়ে আমেরিকাতে পড়তে যাওয়াটা সহজ। বিসিএস পাশ করবার চেয়ে আইএলটিএস এক্সামে 7.5 পাওয়াটা সহজ। বিসিএস এর জন্য যেমন আপনি 2 বছর 3 বছর প্রিপারেশন নেন, আইএলটিএস এর জন্য মাত্র বেশির চেয়ে বেশি 6 মাস প্রিপারেশন নিলে আপনি 7.5 পাবেন। আমার ইউটিউব চ্যানেলে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং কিভাবে করতে হবে এর বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে দিব। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাকে নক দিতে পারেন, আমি আমার ফ্রি টাইমে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। তবে এই জায়গাটাতে একটা বিষয় ক্লিয়ার করি, আপনি যখনই আমাকে নক দিলেন তার অর্থ এই না যে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেব। আপনাকে তো প্রথমে আমাকে চিনতে হবে। আমি আপনাকে কিভাবে চিনব? আপনার পরিচয় হচ্ছে আপনার সিভি। তাহলে বিফোর হ্যান্ডে আপনি আগে একটা সিভি তৈরি করুন, দেন ওই সিভিটা আমাকে হোয়াটসঅ্যাপে ড্রপ করুন। তাহলে আমি আপনার সমস্ত কোয়েরির রিপ্লাই দিতে পারবো। কারণ আপনাকে না চিনে আপনাকে তো আমি সাজেশন দিতে পারবো না। এবং সাজেশনটা হচ্ছে অনেকটা ডাক্তারের পরামর্শ নেওয়ার মতো। ভুলভাল পরামর্শ দিলে, আপনি যখন ভুলভাল সিভি দিবেন আপনার পরামর্শটা ভুলভাল যাবে। সেই জন্য চেষ্টা করবেন অথেন্টিক সিভি দেওয়ার জন্য, তাহলে আপনি অথেন্টিক পরামর্শটা পাবেন।
এখন আসি সেই জায়গাটাতে, আইএলটিএস। তাহলে আমি বলবো যে আপনি 7.5 রাখেন, এবং এই স্কোর করাটা অত্যন্ত সহজ। আমি আবারও বলছি, আইএলটিএসে 7.5 পাওয়া একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে অত্যন্ত সহজ, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করলেই হয়। এটা তো হচ্ছে জাস্ট আপনার এক্সাম না, আপনার অ্যাবিলিটি টেস্ট করা। আপনি তো ইংলিশ মুভি দেখেন, অ্যাটলিস্ট আপনি গেম অফ থ্রোনস তো দেখেছেন, সেখানে দেখে তো আপনি কিছু বুঝেছেন নাকি শুধু মজা নেওয়ার জন্য দেখেছেন? তাদের কথা তো কিছু না কিছু বুঝেন। দ্যাট মিনস আপনার লিসেনিং অ্যাবিলিটি ভালো আছে। আপনি এই যে ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করেছেন ইংরেজিগুলা, তা পড়েই তো পরীক্ষার খাতায় আবার সেটা লিখেছেন। দ্যাট মিনস আপনার তো রিডিং অ্যাবিলিটি রয়েছে। আপনি যখন প্রেজেন্টেশন দিতে যান, আপনি যখন ইংরেজিতে বলতে যান, তো আপনি তো ইংরেজিতে বলেন, যেভাবে হোক বলেন, তো তার মানে আপনার ওই ক্যাপাবিলিটি রয়েছে। শুধু এই জিনিসগুলোকে একটু বুস্ট আপ করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। যা অ্যাবিলিটি আছে সেই জায়গাগুলোতে বুস্ট আপ করতে হবে। সো আপনি টার্গেট রাখেন যেভাবেই হোক আপনাকে 7.5 পেতে হবে। অ্যান্ড দেন জিআরইর প্রিপারেশন নেওয়ার জন্য আহামরি সময় লাগে না। বাংলাদেশের যখন থেকে হায়ার স্টাডির কথাবার্তা চলছে, এটা কিন্তু খুব বেশি দিনের না। আপনি একটু জিনিস চিন্তা করেন, এই ইন্টারনেট কবে আবিষ্কার হয়েছে? 30-40 বছর আগে। তার মানে আপনার হাতে এখনো সময় শেষ হয়ে যায়নি। এই বায়োটেকনোলজি, জেনেটিক্স কবে শুরু হয়েছে? এই কিছুদিন আগে। তার মানে আপনার হাতে এখনো সময় শেষ হয়ে যায়নি। আপনি চাইলেই আপনার সাফল্যটা এখনই হাতে নিয়ে আসতে পারেন। সময় যায়নি, কেবল 30-40 বছর, আরো বহুত বাকি রয়েছে সেই পথ পাড়ি দেওয়ার জন্যে। তাহলে আপনি নিজেকে তৈরি করুন এই জায়গাটাতে, ঠিক আছে? সো যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে যে জিআরই স্কোর, এটা করবার জন্য আপনার ম্যাক্সিমাম 6 মাসের বেশি সময় দেওয়া উচিত না। এই জায়গাটাতে আমাদের ছেলে মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হলো, যারা জব করে অথবা যারা স্টুডেন্ট আছে, ফাঁকিবাজ। আপনি যে মোবাইল ফোন স্ক্রল করছেন প্রতিনিয়ত, এই যে রিলস, টিকটক, হ্যানত্যান, ইউটিউব হাবিজাবি দেখে যে সময় নষ্ট করছেন, আপনার ডোপামিনকে আপনি বাজে কাজে লাগাইতেছেন। এই একটা জিনিস শুধু ছেড়ে দেন, ঠিক আছে? এই মুভি দেখা, এই টিকটক করা, এগুলো রিলস দেখা, এগুলো ছেড়ে দেন, শুধুমাত্র বইতে ফোকাস দেন। 6 মাসের ভেতরে আপনি জিআরইতে অ্যাবভ 320 এবং আইএলটিএসে 7.5 আপনি অনায়াসে পেয়ে যাবেন। এটা আহামরি তেমন কঠিন কোনো কাজ না। শুধুমাত্র স্ট্র্যাটেজিটা অনুযায়ী আপনি সামনে আগাইলে এটা পাবেন। আমার ইউটিউব চ্যানেলে জিআরই আইএলটিএসের বহুত ভিডিও দেওয়া আছে। আপনি বাংলাদেশের যে ইউনিভার্সিটির স্টুডেন্টই হন না কেন, যদি সুন্দর করে মাথা ঠান্ডা করে ভিডিওগুলো যদি দেখেন, আমার কোচিংয়ে অ্যাডমিট হইতে হবে না। আপনি আমার ইউটিউবে যে পরিমাণ রিসার্চ দেওয়া আছে, এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার অ্যাবভ 320 পাওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, কোচিংয়ে কি হয়, একটা রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করা হয়। কি কি কোয়েশ্চেন আসে সে হিসেব আলাদা, কিন্তু এছাড়াও আমি ম্যাটেরিয়ালসগুলো ওপেন করে দিয়ে রেখেছি। সো ওই ম্যাটেরিয়ালসগুলো থেকে আপনি প্র্যাকটিস করলেও আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। তাহলে আপনাকে জিআরই এবং আইএলটিএস এর স্কোরটা ভালো করতে হবে। আর ওই যে সিভিতে ইনক্লুড করার জন্য যে বিষয়গুলো আমি বলেছি, কোর্সেরার কোর্স অথবা ইডিএক্স এর কোর্স আপনাকে সেখানে অ্যাড করতে হবে। ফুল ফান্ড পাওয়ার জন্য আরও কিছু টোটকা একটু আগে পরপর দিয়ে এসছি। এই জিনিসগুলো যদি সব কিছু সুন্দর করে রেডি করে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি ধরেই রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন যে আপনি ফুল ফান্ড সহ আমেরিকাতে যেতে পারবেন। আপনার জন্য যাওয়া কঠিন কোনো বিষয় না। এখন মনে হলো যে অনেক কথাই তো আমি বললাম, এতগুলি করা কি পসিবল? আপনি একটু সুন্দর করে খাতায় 1, 2, 3, 4 করে নোট ডাউন করেন, দেখেন যে আপনার খাতার অর্ধেক পেজও ভরে নাই। আমি ব্যাখ্যা করতে যে অনেক কিছু বলেছি, কিন্তু আসলে কোয়ালিটি তৈরি করার জন্য হাফ পেজও আপনার ভরে নাই। তার মানে খুব বেশি কিছু না। আপনি আজকে থেকেই প্রিপারেশন শুরু করেন। আমি বলছি, বাংলাদেশে যত ছেলে মেয়ে রয়েছে, 45% ছেলে মেয়ের কোয়ালিটি রয়েছেই যে তারা আমেরিকাতে যেতে পারবে। এদের অলরেডি কোয়ালিটি বিল্ড আপ আছে, তারা জানে না, শুধু সেইটাকে কাজে লাগাইতে হবে। আমার পরামর্শ হচ্ছে আপনাদের কাছে, আপনি যখনই এই ভিডিওটা দেখছেন, আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন। আপনি হয়তোবা যেতে পারেননি, কিন্তু আপনার ফ্রেন্ড এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, সে প্রিপারেশন নিয়ে আমেরিকা চলে যেতে পারে। এইবার আসবে আপনার পালা। তাহলে আপনার ফ্রেন্ড যদি যেতে পারে, আপনি তাকে দেখেছেন সে কিভাবে প্রিপারেশন নিয়েছে, আপনি প্রিপারেশন নিয়েও আমেরিকা যেতে পারেন। আমার সবচেয়ে বড় চাওয়া হলো, দেখেন আমাদের পাশের দেশ হচ্ছে ইন্ডিয়া থেকে প্রতি বছর কত হাজার হাজার ছেলে মেয়ে যে আমেরিকাতে পড়তে আসে। শুধু আমেরিকা না, আমি তো ইউরোপে আছি, প্রচুর ছেলে মেয়ে আসে, প্রচুর ছেলে মেয়ে।
আমাকে কেউ যদি কখনো প্রশ্ন করে, আমাকে জিজ্ঞেস করে আমি কি ইন্ডিয়ান, আমি বলি না আমি ইন্ডিয়ান না, আমি বাংলাদেশ থেকে আসছি। সো বাংলাদেশের পরিচয় তুলে ধরার জন্য স্টুডেন্টদের আসাটা অত্যন্ত জরুরি। এবং এইখানে আমি একটা গোপন জিনিস ফাঁস করি, সেটা হচ্ছে এই উন্নত কান্ট্রিগুলোতে ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে তার একটা কোঠা আছে ভাই। অ্যাডমিশন কমিটি এটা মাথায় রাখে, যে ছেলেটা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে এর আহামরি রিসার্চ এক্সপিরিয়েন্স হবে না, এর আহামরি নলেজ থাকবে না, তাহলে এরা কি থাকবে, কি চায়? এরা চায় দেখে যে ছেলেটার মোটিভেশন কতটা আছে। মোটিভেশনের প্রকাশ কোথায় পায়? আপনার জিআরই আইএলটিএস করে পায়। মোটিভেশন কোথায় পায়? আপনার এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, তারপরে যে কন্টিনিউইং এডুকেশনগুলো, তার মানে অনলাইন থেকে কোর্স করেছেন, এগুলাতে প্রকাশ পায় যে আপনি বাইরে পড়তে আসতে চান, তার জন্যই তো আপনি এই চেষ্টাগুলো করেছেন। এই জন্য এই জিনিসগুলো আপনাকে রেডি রাখা উচিত। তো এছাড়াও আপনাদের যদি কোনো যত ধরনের প্রশ্ন মনে আসে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার জন্য। এখন এই যাবতীয় বিষয়গুলোর পাশে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করি, সেটা হলো প্রফেসরকে ইমেইল দেওয়া। অনেকক্ষণ ধরে কথা বলছি, যেহেতু সব তো একবারে মাথায় সেট আপ করা থাকে না, আমি তো কোথাও লিখে আনি নাই, পর আমি বলবার চেষ্টা করছি। একটা জিনিস মিসিং হয়ে গিয়েছে, সেটা হচ্ছে প্রফেসরকে মেইল করা লাগবে কিনা। এই জায়গাটাতে আমি একটা বেসিক স্টেপ ক্লিয়ার করি, যেটা আপনার সর্বপ্রথম করা উচিত। সেটা হলো আমেরিকার এক একটা স্টেট এক এক রকম খরচ, এক এক রকম পরিবেশ। যদি আপনার সিচুয়েশন এরকম হয় যে আপনার বাসায় টাকা পাঠানো দরকার, তাহলে আপনাকে ওই স্টেটগুলো সিলেক্ট করতে হবে যে স্টেটে খরচ কম। জিআরই আইএলটিএসে ভালো করার কারণে তো আপনি ফান্ড বেশি পাবেন, এটাতে তো আপনার সমস্যা নাই। তাহলে আপনাকে এখন দেখতে হবে যে কোন স্টেটে খরচ কম। ওই স্টেটে যদি আসেন, আপনি টাকা পয়সাগুলো সেভিংস করতে পারবেন, তখন আপনার এত ইউনিভার্সিটিগুলো আর দেখা লাগবে না। তাহলে প্রথম এই জিনিসটা যদি আপনি ওকে রাখেন যে আপনি কোন স্টেটে যেতে চান, শুধুমাত্র ওই স্টেটের ইউনিভার্সিটিগুলোই দেখেন। সেখানে যদি আপনার ওএস চেয়ে থাকে, আপনি যদি ওএস না করাইতে চান, ইউনিভার্সিটিগুলো বাদ দিয়ে দেন। আর যদি ওএস করান, তাহলে তো আপনার ইউনিভার্সিটিগুলো থাকলোই। সো এই জায়গাটাতে এখন যেহেতু ইউনিভার্সিটি সিলেকশন, আমার ইউটিউবে আরও একটা ভিডিও আছে যে আপনি কীভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। সেই প্রসেসে আপনি যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করলেন, এই ইউনিভার্সিটিগুলো যদি আপনাকে বলে যে আপনার এসওপিতে একজন প্রফেসরের নাম উল্লেখ থাকতে হবে, অথবা আপনার ফান্ড পাওয়ার জন্য প্রফেসরকে রিচ করতে হবে, অনলি দেন ওই ইউনিভার্সিটির আপনার ওই সাবজেক্টের প্রফেসরকে আপনি নক দেবেন, তাকে ইমেইল করবেন। আদারওয়াইজ সবাইকে গড়পড়তা গণহারে ইমেইল করবার কোনো প্রয়োজন নাই। এই একটা জিনিস আপনি ভালোভাবে মাথায় রাখেন। আমাদের সমাজে একে তো হচ্ছে আমেরিকা যাওয়া খুব কঠিন সবাই বানিয়ে রেখেছে, দ্বিতীয়ত অনেক কথা প্রচলিত আছে যেগুলোর কোনো ভ্যালিডিটি আসলে নাই। সো ওই জায়গাগুলোতে আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তার ভেতরে এই একটা হলো, সবাইকে সব প্রফেসরকে আপনাকে ইমেইল করতে হবে না। যে প্রফেসরগুলো শুধুমাত্র আপনাকে চেয়েছে, যে ইউনিভার্সিটিগুলো, যে সাবজেক্টগুলো যে আপনাকে প্রফেসর ম্যানেজ করা লাগবে, অনলি দেন ওই জায়গার প্রফেসরগুলোকে আপনি ইমেইল করবেন। প্রফেসরকে কিভাবে ইমেইল করবেন এর বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি আমার ইউটিউব চ্যানেলটা ঘাটলে হায়ার স্টাডি রিলেটেড যত প্রশ্ন রয়েছে, আমার মনে হয় যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আপনাদের টোটাল একটা বেসিক পরামর্শ যে আপনাদের কি দিয়ে কি করা উচিত, আমেরিকা যেতে হলে কি কি লাগবে। সো তার মোটামুটি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে যায়, আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিওর নিচে। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।